চেক ডিসঅনার শব্দটা শুনলেই কেমন যেন একটা আইনি ঝামেলার কথা মাথায় আসে, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা জটিল না, যদি ধাপগুলো জানা থাকে। চলুন আজকে একদম সহজ করে জেনে নিই প্রাপ্য টাকা আদায়ে আইনটি কিভাবে সাহায্য করতে পারে। আচ্ছা, ধরুন তো হাতে একটা চেক আসলো, বেশ ভালো কথা, কিন্তু ব্যাংকে জমা দিতেই ওমা, ব্যাংক জানালো চেকটা ডিসঅনার হয়েছে। মানে সোজা বাংলায় যাকে বলে চেক বাউন্স। মেজাজটা খারাপ হওয়ারই কথা, তাই না? তবে একদমই ঘাবড়ানোর কিছু নেই, কারণ এর জন্য কিন্তু একদম পরিষ্কার আইনি সমাধান আছে। তো আইনি পদক্ষেপে যাওয়ার আগে চলুন মূল বিষয়গুলো একটু জেনে নিই। মানে গোড়া থেকেই শুরু করা যাক। এই যে চেক, এটা আসলে কি, আর কেনই বা একটা চেক ডিসঅনার হয়, এই বেসিকটা পরিষ্কার থাকা খুব দরকার। চেক জিনিসটা আসলে খুবই সাধারণ একটা ব্যাপার। এটা হলো একটা লিখিত অর্ডার বা নির্দেশ। যিনি চেকটা দিচ্ছেন তিনি তার ব্যাংককে বলছেন, আমার অ্যাকাউন্ট থেকে এই চেকের মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দাও। চেক ডিসঅনার হলো ঠিক এর উল্টো ঘটনাটা। মানে যখন কোনো একটা কারণে ব্যাংক ওই নির্দেশটা পালন করতে পারে না, সোজা কথায় টাকাটা দিতে অস্বীকৃতি জানায়, তখন সেটাকে আমরা বলি চেক ডিসঅনার বা চেক বাউন্স। এখন প্রশ্ন আসতেই পারে, ব্যাংক কেন টাকা দিতে রাজি হয় না? এর পেছনে বেশ কয়েকটা সাধারণ কারণ থাকতে পারে। যেমন সবচেয়ে কমন যেটা, অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই, অথবা ধরুন চেকের সই মিলছে না, কিংবা অঙ্কে আর কথায় টাকার পরিমাণে গড়বড় আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, চেকের মেয়াদ কিন্তু মাত্র 6 মাস, এরপরে জমা দিলেও সেটা ডিসঅনার হবে। এমনকি চেকে একটু কাটাকাটি বা ঘষামাজা থাকলেও কিন্তু ব্যাংক টাকা দেবে না। আচ্ছা, মূল কারণগুলো তো বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়, আইনি পদক্ষেপে। দেখুন, টাকা আদায়ের জন্য আইন কিন্তু মোট 4টা ধাপ ঠিক করে দিয়েছে। আর এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো সময়। প্রত্যেকটা ধাপের জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন আছে, আর সেটা একদিনের জন্য মিস করা যাবে না। এটা মাথায় রাখতেই হবে। এই যে পুরো আইনি প্রক্রিয়াটা, এটা কিন্তু একটা আইনের একটা ধারার উপর ভিত্তি করে চলে। আইনটার নাম হল হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। পুরো প্রক্রিয়াটাকে তাহলে আমরা 4টা সহজ ধাপে ভাগ করে ফেলতে পারি। 1. ব্যাংকে চেক জমা দেওয়া। 2. ডিসঅনার হলে আইনি নোটিশ পাঠানো। 3. টাকা দেওয়ার জন্য অপেক্ষা করা। আর 4. টাকা না পেলে শেষমেশ আদালতে মামলা করা। একদম সিম্পল। চলুন এবার এই ধাপগুলোর সময়সীমাটা দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা কিন্তু খুবই জরুরি, তাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর, চেকের তারিখ থেকে 6 মাসের মধ্যে ওটা ব্যাংকে জমা দিতেই হবে। 2 নম্বর, ডিসঅনার হওয়ার খবর পাওয়ার ঠিক 30 দিনের মধ্যে চেকদাতাকে আইনি নোটিশ পাঠাতে হবে। 3 নম্বর, চেকদাতা নোটিশ পাওয়ার পর টাকা ফেরত দেওয়ার জন্য আরও 30 দিন সময় পাবেন। আর 4 নম্বর, ওই 30 দিনেও যদি টাকা না পাওয়া যায়, তাহলে তারপরের 1 মাসের মধ্যেই আদালতে মামলা করতে হবে। মনে রাখতে হবে, এই সময়সীমার একটাও যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু মামলা করার আর কোনো সুযোগই থাকবে না। এখন প্রশ্ন হলো, এই আইনি নোটিশটা পাঠাতে হবে কিভাবে? দেখুন, কয়েকটা উপায় আছে। সবচেয়ে ভালো আর নির্ভরযোগ্য উপায় হলো রেজিস্টার্ড ডাকযোগে মানে হলো প্রাপ্তি স্বীকার। এতে করে একটা পাকা প্রমাণ থাকে যে নোটিশটা অপরপক্ষ পেয়েছে। এছাড়া কোনো বড় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে অথবা একেবারে সরাসরি হাতে হাতেও নোটিশ পৌঁছে দেওয়া যায়। এতক্ষণ তো আমরা ব্যক্তি পর্যায়ের চেকের কথা বললাম, কিন্তু যদি চেকটা কোনো কোম্পানির হয়, তখন কি হবে? আসামি কে হবে? হ্যাঁ, কোম্পানির চেক ডিসঅনার হলে ব্যাপারটা একটু আলাদা হয়। চলুন সেটাও জেনে নিই। দেখুন, কোম্পানির ক্ষেত্রেও ওই হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারা তো থাকছেই, সাথে যোগ হচ্ছে আরও একটা ধারা 140। এই অতিরিক্ত 140 নম্বর ধারাটাই ঠিক করে দেয় যে কোম্পানির পক্ষে আসলে কারা কারা এই চেক ডিসঅনারের জন্য দায়ী হবেন। পার্থক্যটা একদম সহজ। যখন কোনো ব্যক্তি চেক দেন, তখন আসামি হন শুধু ওই ব্যক্তি। কিন্তু যখন একটা কোম্পানি চেক দেয়, তখন কিন্তু ব্যাপারটা বদলে যায়। এক্ষেত্রে 1 নম্বর আসামি হল কোম্পানি নিজে, আর তার সাথে সাথে ওই কোম্পানির পরিচালক, ম্যানেজার বা সচিব, মানে যার দায়িত্বে গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে, তাদের সবাইকে আসামি করা যায়। যদিও সাধারণত মামলার সুবিধার জন্য কোম্পানি এবং এর ডিরেক্টরদেরকেই আসামি করা হয়ে থাকে। তো আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। আইনি নোটিশ পাঠানো হলো, অপেক্ষা করার সময়ও শেষ, কিন্তু টাকা পাওয়া গেল না। তাহলে এবার চূড়ান্ত পদক্ষেপ, মানে মামলা করার পালা। এখন জানতে হবে মামলাটা ঠিক কোন আদালতে করতে হবে, আর এর জন্য কি কাগজপত্র লাগবে। নিয়মটা হলো যে ব্যাংকের যে শাখায় চেকটা জমা দেয়া হয়েছে, সেই এলাকাটা যে আদালতের অধীনে, সেখানেই মামলাটা করতে হবে। এটা হতে পারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা মেট্রোপলিটন এলাকার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার জন্য প্রস্তুতি নিতে হলে এই কাগজপত্রগুলো একদম হাতের কাছে রাখতে হবে। কি লাগবে? 1. চেকের মূল কপি। 2.
ব্যাংক থেকে দেওয়া ডিসঅনার স্লিপটা। 3 যে আইনি নোটিশ পাঠানো হয়েছিল তার কপি আর ডাকের রসিদ বা এডি স্লিপ। যদি কোনো চুক্তিপত্র থাকে সেটাও লাগবে। আর যদি মামলাটা কোম্পানির বিরুদ্ধে হয় তাহলে কোম্পানির ফর্ম 12 বা বোর্ড রেজলিউশনের মতো কিছু বাড়তি ডকুমেন্টও লাগতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে পুরো প্রক্রিয়াটা কিন্তু জানা থাকলে খুব একটা কঠিন না। চেক ডিসঅনারের মতো একটা হতাশাজনক পরিস্থিতিও কিন্তু আইন মেনে সামাল দেওয়া সম্ভব। আসল কথা হলো সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নেওয়া। আইন কিন্তু অধিকার আদায়ের পথ দেখিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো নিজের অধিকার বুঝে নিতে সেই আইনি পথে হাঁটার জন্য আমরা প্রস্তুত কিনা।